সত্যি রমলাটার কোনো কাণ্ডজ্ঞান আছে? 11:30 কখন বেজে গেছে, এখনো এলো না। নিজের মনে গজগজ করছে অদ্রিজা। আজ রবিবার, ছুটির দিন। পেপার পড়তে পড়তে মিস্টার ময়ূক রায় মানে অদ্রিজার স্বামী গলার স্বর নিচু করে মেয়ে পেখমকে বলল, তোর মা কিন্তু কাল নিজেই রমলাকে বলে দিয়েছিল যে ঘোষবাড়ির কাজ করে তারপর এই দিকে আসতে। এখন আবার নিজেই ঘরবার করছে, দেখ। পেখম মুখ টিপে হেসে বলল, মা ভাবছে কখন রমলা মাসি এসে মাকে সব খবর দেবে। মায়ের আর তর সইছে না। অনেকবার তোর মাকে বলেছি এদের সাথে সব রকম আলোচনা করো না। একজনের কথা আরেকজনকে বলে বেড়ানোই এদের কাজ। যেদিন ওই রমলা বাঁশ দেবে সেদিন বুঝবে ঠেলা, সব বন্ধুত্ব তখন ছুটে যাবে। কথাটা কানে যেতেই ফোঁস করে উঠল অদ্রিজা। শোনো, ওই এসে দুটো কথা বলে আমার কাছে হালকা হয়, আমি একটু শুনি, ব্যাস এইটুকুই। আমার কি দরকার পড়েছে এর তার নামে বলে রমলার সাথে গল্প করার? আর রমলা আমাকে খুব পছন্দ করে, তা না হলে পাশের বিল্ডিং এর সোমলতা আমাকে যে ন্যাকা বলে, আর সামনের ফ্ল্যাটের চৈতালি গো, যে নাকি আমার সামনে সব সময় বলে যে আমার ফিগারটা নাকি খুব সুন্দর, সে কখনো পিছনে বলে একটা মুটকির মতো চেহারা আমার। আরে মানুষ তো চিনতে পারছি। রমলা আজ আমাকে ভালোবাসে বলেই না ওদের কথাগুলো এসে আমাকে বলছে। মা, বাপে কিন্তু ভুল কিছু বলেনি। রমলা মাসি অন্যান্য আন্টিদের নামে যখন তোমার কাছে এসে বলছে, তোমার কথাও কিন্তু তাদেরকে বলে, এটুকু জেনে রাখো। মেয়ের কথা ঠিক পছন্দ হলো না অদ্রিজার। বলল, ছাড় রমলার কথা। কালকে মিসেস নন্দীর মুখের হাবভাবটা দেখছিলিস? বারবার করে আমার গলার নেকলেসটা দেখছিল। প্রচন্ড হিংসা, বুঝলি? এত বড় পার্টি দেখে ওদের মাথা ঘুরে গেছে। আরে বাবা, পার্টি কি শুধু তোরাই দিতে পারিস, আমি পারি না? তোমাকে কেউ কিন্তু কোনো সময় বলেনি যে তুমি পার্টি দিতে পারো না। তুমি খামোখা সবার সাথে কম্পিটিশন করে চলো। স্বভাবটাকে চেঞ্জ করো, নয়তো সকলের কাছে অপ্রিয় হয়ে যাবে কিন্তু। শোনো, ওই কম্পিটিশন দিয়েছি বলেই আজকে এই জায়গায় একটা ফ্ল্যাট কিনতে পেরেছো, নয়তো কোনো অ্যাম্বিশন ছিল তোমার? ওই তো একটা বস্তা পচা সোসাইটিতে থাকতাম। তোমার প্রায় সব কলিগরা এই টাওয়ারেই ফ্ল্যাট কিনেছে সেই কবেই। আর কথা বাড়ালো না ময়ূক। আসলে কাল তাদের বিবাহ বার্ষিকী ছিল, সেই কারণে অদ্রিজা বিশাল করে একটা পার্টি রেখেছিল। এখানে আসার পর তাদের এই প্রথম বিবাহ বার্ষিকী। সবাইকে নিমন্ত্রণ করে ডাকার কারণ ওর কি কি আছে সেটাই সবাইকে ফলাও করে দেখানো। শুধু তাই নয়, তার জিনিসগুলো দেখার পর তাদের অভিব্যক্তিগুলো কিরকম হয় সেটাও অদ্রিজা পরে ময়ূককে নকল করে দেখায়। কিন্তু কিছুতেই ময়ূক ওকে পরিবর্তন করতে পারছে না। মার্লিন কমপ্লেক্সের এই বিল্ডিং এর 17 তলায় এই ফ্ল্যাটটা কেনা হয়েছে শুধুমাত্র অদ্রিজার ইচ্ছেতেই। অদ্রিজা যখন দেখলো ময়ূকের ম্যাক্সিমাম কলিগরাই এখানে ফ্ল্যাট কিনেছে, তখন থেকেই শুরু হলো অদ্রিজার চাহিদা। এখান থেকে তাদের অফিস মাত্র 20 মিনিটের পথ। এই কমপ্লেক্সে তার ফ্ল্যাট চাই চাই বলেছিল ময়ূক অদ্রিজাকে। ওখানে এখন ফ্ল্যাট কিনতে গেলে আমার প্রচুর টাকা ইএমআই পড়ে যাবে। একটাই তো মেয়ে, কি করব আরো একটা ফ্ল্যাট দিয়ে? শেষ পর্যন্ত অদ্রিজার জেদের কাছে হার মেনেছে ময়ূক। এই কমপ্লেক্সে ময়ূকের অন্যান্য কলিগ ছাড়াও মিস্টার সামন্তও থাকেন। মিস্টার সামন্ত হলেন ময়ূকের বস। ওনার উপরে অনেকটাই নির্ভর করে ময়ূকের প্রমোশন। বলা বাহুল্য, উনি একটু অয়েলিং পছন্দ করেন। যেহেতু ময়ূকের দ্বারা সেটা সম্ভব নয়, আর সেই জন্যই যে তার প্রমোশন বেশ কয়েক বছর ধরে আটকে যাচ্ছে, সেটা তার বুঝতে অসুবিধা হয় না। অদ্রিজা জানে ময়ূক কিছুতেই মিস্টার সামন্তকে তেল মারবে না। অদ্ভুতভাবে একটা উপায় খুঁজে নিয়েছে অদ্রিজা। রমলা মিস্টার সামন্তর বাড়িতেও কাজ করে। এইটা শোনার পর থেকেই রমলাকেই রাখবে বলে ঠিক করে নেয় অদ্রিজা। রমলা প্রথমে বলেছিল তার সময় নেই, কাজ করতে পারবে না, কিন্তু বেশি টাকার লোভ দেখিয়ে রমলাকে সে কাজে রেখেছে। রাগ করেছিল ময়ূক। তার উত্তরে অদ্রিজা বলেছিল, তুমি একদম চুপ থাকো। তুমি তো আর অয়েল মারবে না, আমাকেই কিছু করতে হবে, নয়তো এই জন্মে তোমার আর প্রমোশন হবে না। রমলার কাছ থেকে মিস্টার সামন্তর বাড়ির খুঁটিনাটি জেনে নেয় অদ্রিজা। কবে মিসেস সামন্তের জন্মদিন, কবে তাদের বিবাহ বার্ষিকী, কবে তার ছেলের জন্মদিন, সমস্ত জেনে একের পর এক উপহার নিয়ে হাজির হয় তাদের বাড়ি। আর রমলার হাত দিয়ে তো খাবার পাঠানোর ধুম চলছেই।
বড় ইলিশ মাছের 3-4টে পিস, রগরগে মটনের কষা, দামি দামি মিষ্টি, যাই ময়ূক হাতে করে ঘরে আনুক না কেন, তার মধ্যে থেকে ঠিক সেটা চলে যাবে মিস্টার সামন্তের বাড়ি। অদ্রিজা মনে মনে বিশ্বাস করে ময়ূকের প্রমোশনের জন্য এবার হয়তো মিস্টার সামন্ত উপর মহলে কথা বলবেনই বলবেন। হ্যাঁ, কি বলিস রমলা? মৌসুমি বলেছে আমার শাড়িটা দেখে মনে হচ্ছে না 12,000 টাকা দাম। কিরকম মনে হিংসা একবার দেখ। অদ্রিজা চিৎকারে ময়ূক একবার উকি মারল। দেখল অদ্রিজা রমলাকে জলখাবার খেতে দিয়েছে, আর তার পাশে নিজেও 1 কাপ চা নিয়ে বসে জম্পেশ করে রমলার সাথে গল্পে মেতেছে। হ্যাঁ গো বৌদি, শুধু তাই না, বলছিল তুমি যে হারটা পরেছিলে সেটাও দাদাবাবু তোমাকে মোটেই ছাড় প্রাইস দেয়নি। ওটা নাকি তুমি লোক দেখানোর জন্য বলছো। হারটা নাকি তুমি নিজেই পছন্দ করে আগেই কিনে রেখে দিয়েছিলে। ও মা গো মা, কি বলে! ভাগ্যিস তুই আছিস রমলা, নয়তো এদের মনে মনে যে আমার সম্বন্ধে এত হিংসা পোষা ছিল সে তো জানতেই পারতাম না। না না, আর কারোর সাথে মিশবো না। এদিকে আমার সামনে দাঁড়িয়ে বলল দাদাকে রোম্যান্টিক, তোমাকে সারপ্রাইজ দিল, আর পিছনে এসব কথা বলছে। এই শুনছো? শোনো। না শোনার ভান করে ঘরেই বসে রইল ময়ূক। পেখম এসে বলল ডিসকাস্টিং, মাকে কিছুতেই চেঞ্জ করা যাচ্ছে না বাপি। কি দরকার বলো তো ওর পেট থেকে খুঁচিয়ে খুঁচিয়ে সব কথা বের করার? কি বলবে আর ময়ূক, মেয়ের কথায় তাই চুপ করেই রইল। ময়ূক মনে মনে ভাবে রমলার সাথে ওর বন্ধুত্বটা না কমালে খুব সমস্যা হবে ভবিষ্যতে। পেখম অনেকক্ষণ স্কুল চলে গেছে, ময়ূকও টিফিন নিয়ে বেরিয়ে গেছে। একটু বাদেই রমলা আসবে। আজকে বেশ ভালো করে ওর পেট থেকে আরো কিছু কথা বের করা যাবে। কালকে বাবা মেয়ে ঘরে ছিল বলে সেরকম ভাবে সবকিছু জানতে পারেনি অদ্রিজা। অদ্রিজার মোবাইলটা বেজে উঠল। ময়ূক ফোন করেছে। তাড়াতাড়ি করে কথা বলে ফোনটা রাখতে হবে, কিছুক্ষণের মধ্যেই রমলা ঢুকবে। এসব কি বলছো তুমি ময়ূক? আমি তো ভাবতেই পারছি না। অদ্রিজার ভয়ার্থ কণ্ঠস্বর। তুমি ভালো করে মনে করে দেখো তো, তুমি কখনো বলনি। ময়ূক বলল বিশ্বাস করো, আমি রমলার সামনে কোনো দিনই বলিনি যে মিস্টার সামন্ত অয়েলিং পছন্দ করে। বিশ্বাস করো, আমি কোনোদিনই বলিনি যে আমি ওদেরকে খাবার পৌঁছাই, ভালো ভালো গিফট দিই শুধুমাত্র তোমার প্রমোশনের জন্য। আমি কেন বলবো বলো? আমি তোমাকে বলেছিলাম রমলাকে বিশ্বাস করো না, এদের স্বভাবে থাকে এর কথা তাকে বলা, ওর কথা ওকে বলা। তুমি ঠিকই বলেছিলে গো। আমি কি করলাম? আমার সামান্য কাজের একটা ভুলের জন্য স্যার আজকে আমাকে ডেকে যাতা শোনালো। বলল আমি অয়েলিং পছন্দ করি, তাই তোমার মিসেস আমার মিসেসকে গিফট দেয়, ভালো মন্দ খাওয়ায়। কিরকম মাথা নিচু হয়ে গেল আজকে আমার, ভাবো তো। এবার কি হবে বলো তো? আমার সামান্য কিছু ভুলকে একটা বড় ইস্যু করে উপরে জানিয়ে দেবে। প্রমোশন তো গেলই, চাকরিটাও থাকে কিনা এবার কে জানে। তোমার এই স্বভাবের জন্য আজকে কি হাল হলো দেখো। অদ্রিজা কেঁদে ফেলল। আমি আজকেই রমলাকে ছাড়িয়ে দেব। আমি আর কারোর সাথে কারো কথা আলোচনা করব না গো। ময়ূক বলল খবরদার, রমলাকে ছাড়াবে না, তাহলে ও আরো বাড়িয়ে বাড়িয়ে মিসেস সামন্তকে গিয়ে তোমার কথা বলবে, তখন আরো কেলেঙ্কারি। তুমি বরং ও আসলে হু হা ছাড়া বিশেষ কোনো কথাই বলবে না, বুঝেছ? ফোনের মধ্যে লম্বা করে মাথা নেড়ে কান্না ভেজা স্বরে অদ্রিজা বলল হ্যাঁ গো, আমি আর ওর সাথে কোনো কথাই বলবো না, তোমার সব কথা শুনে চলবো। রাতের খাবার টেবিলে সবাই চুপচাপ খাচ্ছে। অদ্রিজা বারবার ময়ূখের দিকে তাকাচ্ছে, থমথমে মুখ তার। পেখম বলল আর রাগ করো না বাপি, মা তো বলছে আজকে রমলা মাসির সঙ্গে বেশি কথা বলেনি, আর কোনোদিন বলবেও না। তুমি আর মুখ ভার করে থেকো না। একটা কথাও না বলে খাওয়া শেষ করে উঠল ময়ূক। শুধু বলল আজ আমাকে ডেকে যেভাবে অপমান করলো মিস্টার সামন্ত, তার হিসাব কে দেবে? অদ্রিজা ভাবছে হে ভগবান, কেন রমলাকে আপন ভাবতে গেলাম। ময়ূক নিজের ঘরে শুয়ে পড়েছে। পেখম ঢুকল। এই নাও চকলেট, মিষ্টি মুখ করো। হো হো করে হেসে উঠল ময়ূক। পেখম বলল আস্তে বাপি আস্তে, মা শুনতে পাবে তো। প্ল্যানটা দারুণ বের করেছিলে কিন্তু মাথা থেকে।
কি করব বল, এছাড়া তো তোর মায়ের এই স্বভাবটা চেঞ্জ করতে পারছিলাম না। তার মধ্যে ওই মিস্টার সামন্তকে তেল দেওয়ার ব্যাপারটা আর নিতে পারছিলাম না। খারাপ লাগছে, রমলা কিছু করেনি, তাও ওর নামে মিথ্যের আশ্রয় নিতে হলো। সে সমস্ত নিয়ে চিন্তা করো না, ওর তো কোনো ক্ষতি করিনি আমরা, শুধু মাকে একটু চেঞ্জ করার জন্য মিথ্যার আশ্রয় নিতে হলো। অদ্রিজা ঘরে ঢুকলো। মা কালীর ফটোর দিকে তাকিয়ে দুহাত জোর করে বলল, আমি মানত করেছি মা কালীর কাছে, মিস্টার সামন্তের সাথে তোমার সম্পর্কটা ঠিক হয়ে গেলেই জোড়া পাঁঠা বলি দেব গো। কি, জোড়া পাঁঠা? মনে মনে ভাবছে ময়ূক। মিছিমিছি এই জোড়া পাঁঠার পিছনে আবার কতগুলো টাকা গচ্ছা যাবে কে জানে।